আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিহিংসা প্রতিশোধের পথ পরিহার করে ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আর অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রেখে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 7 বছর পর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিএনপির বর্ধিত সভা। এতে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব সহ অঙ্গ সহযোগী 11 সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরুর পর জুলাই বিপ্লবের নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দলের পক্ষে শোক প্রস্তাব উত্থাপন করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কত নেতৃবৃন্দ, কত ছাত্র নেতা, কত যুব নেতা। উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দলের সমর্থন থাকলেও সরকার এখনো কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না। জাতীয় নির্বাচন নিয়ে কোন উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তা পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের প্রক্রিয়া হবে বলেও অভিযোগ করেন তিনি। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফ্যাসিস্ট দোসররা এখনো গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাতের চক্রান্তে লিপ্ত রয়েছে উল্লেখ করে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এটি রুখে দেওয়ার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। এই সময় প্রতিহিংসা প্রতিশোধের পথ ছেড়ে ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির বর্ধিত সভার মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন দলটির প্রতিনিধিরা। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন তারা। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে বিএনপি সুখী, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ গড়ে তুলবে বলেও জানান নেতারা। হুমায়ুন কবিরের আরও একটি রিপোর্ট। 7 বছর পর রাজপথের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে জড়ো হন দলটির প্রায় 4000 প্রতিনিধি। তৃণমূল নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করবেন বলে আশা জানান বিএনপি নেতারা। আগামী দিনে বিএনপির পথ চলাতে কি নির্দেশনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দিবেন বা আমাদের স্থায়ী কমিটির সদস্য সহ পলিসি মেকাররা দিবেন, আমাদের কি করণীয় সেই প্রত্যয় নিয়ে আজকে আমরা এখানে এসেছি। যে বার্তা আমাদেরকে দিবেন সেটা আমরা একেবারে থানা, ইউনিয়ন, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে আজকে সেটা ছড়িয়ে দিব। ওনার বার্তাকে বুকে ধারণ করে ওনার যে 31 দফা সেটা বাস্তবায়নের মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর শুধু নয়, সারা বাংলাদেশ যাতে সুন্দরভাবে ওনার দিক নির্দেশনার মধ্য দিয়ে সুন্দর সুচারুভাবে আমরা চলতে পারি। এই সময় টালবাহানা না করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমরা চাই যে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক নির্বাচন, একটা গণতন্ত্রের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হোক, সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত, সেটাই আমরা কিন্তু চাচ্ছি। আগামী দিনে আমাদের প্রত্যাশা যেন সেই ভোট
কোনো রকমের যেন কারচুপি না হয়, এই দেশের জনগণ যেন ভোটটা সঠিকভাবে দিতে পারে। আমাদের মূল দাবি হচ্ছে গণতান্ত্রিক পথে তাড়াতাড়ি উত্তরণের যে ব্যবস্থা সেটা গ্রহণ করা এবং ফেসিবাদের দোষর যারা রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত ভোটের সুস্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না। ইতিমধ্যে আপনারা জানেন দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। গণতন্ত্র বাধাগ্রস্ত করতে একটি মহল চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশের প্রয়োজনে সেনাবাহিনী সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহীর সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। এ সময় আগামীতে সেনাবাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলার কথাও জানান তিনি। রাজশাহী থেকে সানিউল আলম রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ওয়াকারুজ্জামান এইমাত্র আমাদের মাঝে। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জানান, সেনাবাহিনীর প্রতিটি সদস্যই দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে উল্লেখ করে প্রত্যেক সদস্যকে পেশাদার ও প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে এবং আত্মনির্ভরতাও অনেকাংশে বৃদ্ধি পাবে। কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। এর আগে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আফরিন পপি, মোহনা সংবাদ। ক্যাটাগরি বৈষম্য নিরসনের এক দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে টানা ২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। চিকিৎসা সহ নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। বলেন, বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। এমআর আসাদের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে উত্তেজনায় তৈরি হয় আন্দোলনকারী আর পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে। প্রধান ফটক দিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে দিতে নারাজ আন্দোলনকারীরা। পুলিশ সদস্যরা ফটক থেকে সরতে অনুরোধ জানালেও দাবিতে অনড় থাকেন তারা, দিতে থাকেন স্লোগান। জুলাই বিপ্লবে আহতদের ৩টি ক্যাটাগরিতে বিভক্ত করার বিরুদ্ধে এ অবস্থান কর্মসূচি তাদের। এই বিভাজনকে বৈষম্যমূলক বলে অভিযোগ করেন তারা। ক্যাটাগরি যে বৈষম্যটা আছে সেটাকে ভেঙে দিয়ে সক্ষমতা এবং অক্ষমতার ভিত্তিতে 2টা ক্যাটাগরি করা। যারা কর্মে অক্ষম তাদেরকে এ ক্যাটাগরিতে রাখা, যারা কর্মে সক্ষম তাদেরকে বি ক্যাটাগরিতে রাখা। আর দ্বিতীয় যে দাবিটা আমরা করতেছি সেটা হলো একটা সুরক্ষা আইন করা। সারা দেশে যে শহীদ পরিবার আছে, আহতরা আছে, তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করা হচ্ছে। সি ক্যাটাগরি আমরা চাই না। সি ক্যাটাগরি যাদেরকে রাখছে তারা কোনো সুযোগ সুবিধা পাবে না, যার শুধু তাদেরকে চাকরি আওতায় আনবে। কবে আনবে সেটারও কোনো নিশ্চয়তা নাই। একটা স্মৃতি এককালীন 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে দিবে, ওদেরকে কবে চাকরি দেবে, কবে কি দিবে কোনো নিশ্চয়তা নাই। বিশেষ সুরক্ষা আইন ও তাৎক্ষণিক প্রশাসনিক সহায়তার সুবিধার দাবি করেন আন্দোলনকারীরা। কোনো দল এসে চড়াও না হয়, কারণ আমরা দেশ রক্ষার্থে লড়াই করেছি, কোনো দলের হয়ে লড়াই করিনি। আর তার থেকেও বড় কথা, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা সবার জায়গা থেকে আন্দোলন করেছি। ডক্টর ইউনূস স্যার আমাদের রংপুরে গেছিল, যাওয়ার পরে বলছে আচ্ছা ঠিক আছে, তোমাদের যেহেতু উপদেষ্টা দেওয়া হয়নি, আজকে থেকে আমি তোমাদের উপদেষ্টা। আমরা আজকে আহতরা আছি আমাদের উপদেষ্টার কাছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
নিরাপদ পানিকে সব নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়কে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। এদিকে অবিচারের শিকার হওয়ায় বেগম খালেদা জিয়া ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করতে পারবেন, এমনটাই জানালেন বেগম জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। দুর্নীতি ও নাশকতা সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত 17 বছরে মোট 37টি মামলা হয়। এর মধ্যে 13টি হয় 111 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে, আর 24টি মামলা হয় আওয়ামী লীগ সরকারের সময়। 5 আগস্ট পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে মুক্তি পেয়েছেন বিএনপি প্রধান। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বলা হয় বিচারের নামে প্রহসন করা হয়েছে। এরপরেই আলোচনায় আসে অবিচারের শিকার বেগম জিয়াকে ক্ষতিপূরণ দেয়ার। টর্ট আইনের আওতায় যারা ক্ষতিগ্রস্ত, যে বেগম জিয়ার পরিবার বা বেগম জিয়ার পক্ষ থেকে সিভিল রিমেডি হিসাবে একটি ক্ষতিপূরণের মামলা দায়ের করা যেতে পারে এবং সেখানে উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে। এদিন 2002 সালের 30 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়ি বহরে হামলার এক মামলায় সাতক্ষীরা বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দেন হাইকোর্ট। 50 জন আসামির মধ্যে 4 জন আসামি অলরেডি মারা গিয়েছেন। এনারা জেলখানাতে ছিলেন, এনাদের কোনো রকম ট্রিটমেন্ট করানো হয়নি। এছাড়া রেল স্টেশন, হাসপাতাল সহ সব পাবলিক প্লেসে বিনামূল্যে নিরাপদ পানযোগ্য পানির ব্যবস্থা করার নির্দেশ দেন হাইকোর্ট। প্রত্যেক পাবলিক প্লেসে আগামী 1 বছরের মধ্যে আমাদের প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানীয় পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে এবং সরকারকে নির্দেশ দিয়েছেন। এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রমে নিউ রিভিউ শুনানিতে সময় নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তার পক্ষে 2 সপ্তাহ সময় চেয়ে আবেদন করা হলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে এর শুনানি হওয়ার কথা ছিল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে এখনও কাটেনি সয়াবিন তেলের সংকট। কিছু দোকানে তেল মিললেও কেনার আগে জোর জবরদস্তি অপ্রয়োজনীয় পণ্য ধরিয়ে দিচ্ছেন বিক্রেতা। এতে ক্ষোভ জানিয়ে সয়াবিন তেলের বাজারে সরকারি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভোক্তারা, আর সিন্ডিকেটকারীদের খুঁজে বের করার তাগিদ দিলেন ব্যবসায়ী নেতারা। সুরাইয়া মুনির রিপোর্ট। বোতলজাত সয়াবিন তেলের সংকট বেশ কয়েক মাস ধরে চললেও সংকট সমাধানে সরকারের কোনো উদ্যোগ দেখা যায়নি। এতে দিন দিন আরও ঘনীভূত হয়েছে বাজার পরিস্থিতি। রান্নাঘর চালাতে হবে, তাই বাড়ির কর্তার বসে থাকার উপায় নেই। অনেক খোঁজাখুঁজির পর যাও বোতলজাত তেল মেলে, তারও দাম চড়া। আবার 5 লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে গেলে ক্রেতার হাতে 2 কেজি পোলার চাল ধরিয়ে দিচ্ছেন বিক্রেতারা। এতে অস্বস্তি আরও বাড়ছে। আরেক দোকানে পেয়েছি, ওনার সঙ্গে চাউল নিতে হবে, তাদের কোম্পানির চাউল নিতে হবে। প্রবলেম যে আমি পোলার চাল আমার প্রয়োজন নেই, আমাকে নিতে হচ্ছে বাধ্য হয়ে। 1 কেজি তো 2 কেজি পোলার চাল, আমার তো 2 কেজি পোলার চাল লাগবে না। বোতলটা পাওয়া যাচ্ছে না, লুজটাই মানুষ নেয়, না পাইলে আর কি করবে। সব কোম্পানিরা যদি একযোগ হইয়া মাল কম দেয়, সেটার জন্য কোম্পানি দায়ী, সেটার জন্য আমরা জনগণ দায়ী না। যদি দেখতেছি আমি মিলার ঠিক মতো দিচ্ছে না, আমি সাধারণ মানুষ সাধারণত একটু বেশি লাভের আশায় একটু স্টক করে বা একটু কম বিক্রি করে হাতে রাখা একটু বাড়িয়ে বেচার জন্য, এরকম সবারই মনোভাব আছে। সেটা আমি, অন্যান্য দোকানদার সবাই। বাজারে বোতলজাত তেলের সংকটের কারণ জানা নেই বিক্রেতার, তবে সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে বাণিজ্যে। আমাদের জন্য অনেকটা পেন হয়। দেখা গেছে একটা কাস্টমার ভাই 5 লিটার তেল আছে কিনা, নাই, 5 লিটার তেল নাই। এখন যদি ওই কাস্টমারটা অন্য কিছু বেচতে বিক্রি করতে পারি না, কোম্পানি তো তেল দেয় না, তেল তুলতে পারি না। সংকট কাটাতে সরকারি নজরদারি বাড়ানোর পাশাপাশি সিন্ডিকেটের হোতাদের ধরার তাগিদ দিলেন মিরপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান। ডিপো থেকে যদি মাল না আসে, অ্যাভেলেবল না করে, সেক্ষেত্রে তো ব্যবসায়ীদের কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। একদম নিম্ন পর্যায় থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা আপ টু বটম যারা আছে, সকলেরই মতামত আরো তদারকি বাড়াতে হবে। দ্রব্যমূল্যের নিম্নগতিতে আনতে হলে তদারকি প্রয়োজন। রমজান ঘিরে সয়াবিন তেলের বাজার কোথায় দাঁড়াবে সেটি এখন বড় প্রশ্ন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আবার আমন্ত্রণ মোহনা সংবাদের সাথে আছে আমি সোনিয়া ইসলাম।
28 ফেব্রুয়ারি থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে লে অফকৃত 14টি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা শাখাউত হোসেন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোতে 31,669 জন শ্রমিক কাজ করেন। তাদের পাওনা 5,525 কোটি 46 লাখ টাকা। এ টাকা আগামী 9 মার্চ থেকে দেয়া শুরু হবে। সেনাপ্রধান সাম্প্রতিক বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জেনারেল ওয়াকারুজ্জামান না বুঝে কোনো কথা বলেননি। এবার বই মেলার মোহনায়। আগামীকাল পর্দা নামছে অমর 21 বইমেলার। শেষ সময় এসে পাঠক দর্শকের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে মেলা। এই মেলায় আজকের চালচিত্র জানবো সহকর্মী এস সেলিমের কাছে। সেলিম, বইমেলা তো একেবারে শেষের দিকে, মানে শেষ সময় কেমন দেখছেন বইমেলার হালচাল, আর পাঠক দর্শকরাই বা কি বলছেন জানাবেন। সোনিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে দেখতে দেখতে এবারের অমর 21 বইমেলা 2025-এর একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আর মাত্র একদিন পরেই পর্দা নামবে বইমেলার। এবং আজকে শেষ দিনের যে আগের দিনের যে আবহাওয়া, আপনি জানেন যে আজকে বৃহস্পতিবার কর্মদিবস, এবং কর্মদিবসে সাধারণত আমরা দেখি যে বইমেলায় ভিড় তুলনামূলক কম থাকে, কিন্তু আজকে প্রায় শেষের দিকে বইমেলা হয় ভিড়। আমরা দেখেছি যে আজকে যখন বইমেলার প্রবেশ পথগুলো খুলে দেওয়া হয়েছে, এরপর থেকে আসলে ক্রেতা দর্শনার্থী সহ লেখক পাঠকরা তারা বইমেলা প্রবেশ করেছেন এবং তারা বিভিন্ন স্টলে ঘুরে তারা দেখছেন, তাদের পছন্দের লেখকদের বই দেখছেন এবং কেনার জন্য তারা বইগুলো ঘাটছেন। একই সঙ্গে আমরা দেখেছি আসলে মেলার একেবারে শেষ মুহূর্তে এসেও অনেকগুলো বই আজকেও প্রকাশিত হয়েছে এবং প্রায় 25টির মতো নতুন বই আজকে বাজারে এসেছে। সব মিলে এখন পর্যন্ত মেলা প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় 2,500-এর বেশি। তো আমার সাথে এই মুহূর্তে রয়েছেন একজন লেখিকা এবং আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করি যে আসলে শেষ মুহূর্তে এসে আপনারা জানেন যে বইমেলা একেবারে শেষ মুহূর্তে, আমরা জানি যে সারা বছর আপনারা অপেক্ষায় থাকেন একটি মেলার জন্য। তো এবার আপনার বইটি কি বিষয়ে প্রকাশিত হয়েছে আর মেলার শেষ মুহূর্তে এসে আপনাদের আসলে অনুভূতিটা কি? জি, অনেক ধন্যবাদ। আমার বইটার নাম হলো বিষণ্ণ রোদ্দুর। বিষণ্ণ রোদ্দুর বইটি আসলে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এখানে বিষণ্ণ বলতে সমাজের খারাপ দিকটাকে দেখানো হয়েছে, পাশাপাশি বিরহটাকেও দেখানো হয়েছে, আর রোদ্দুর বলতে আলো ঝলমলে আলোকিত বা সমাজের ভালো দিকটাকে তুলে ধরা হয়েছে। আর মেলার শেষ দিকের অনুভূতি যদি বলতে চাই তাহলে বলবো যে আসলে পাঠক যেন আবার বইয়ের বই পড়ার দিকে ফিরে যাচ্ছে, তারা আবার বইয়ের দিকে আকৃষ্ট হচ্ছে, বইয়ের গন্ধে যেন তারা মাতোয়ারা বইটাকে খুব ভালো একটা বন্ধু বা সঙ্গী হিসাবে গ্রহণ করছে। জি, আসলে সোনিয়া শুনছিলেন যে বইমেলায় লেখক পাঠকরা তাদের মধ্যে আসলে এক ধরনের বিষণ্ণতা আজকে কাজ করছে। যদিও আমরা দেখেছি আজকে বইমেলায় অন্যান্য দিনের তুলনায় বেচা বিক্রি বেশ ভালো, প্রকাশকরা তাতে সন্তুষ্টি জানিয়েছেন, কিন্তু তারা একই সঙ্গে বলছেন যে আসলে বইমেলায় আজকে যে শেষ দিকে এসেছে সেজন্য তাদের মনটা অনেকটাই খারাপ। সোনিয়া। সেলিম, আপনাকে ধন্যবাদ। দেশের স্বনামধন্য ইসলামী সঙ্গীত শিল্পীদের নিয়ে ব্যতিক্রমী সঙ্গীত সন্ধ্যা উদযাপন করল হাসনা হেনা শিল্পী গোষ্ঠী। এর মূল আকর্ষণ ছিল বাবা নেই নামে ভিডিও গানের মোড়ক উন্মোচন। রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ইসলামী সঙ্গীত শিল্পীরা অংশ নেন। অ্যালবামের ভিডিও চিত্রে অংশ নিয়েছেন পেয়ার আহমেদ ভুইয়া ও গুলজার খান। এর মোড়ক উন্মোচন করেন জাবেদ আলম কিরণ। মাওলানা জাফর আহমদ মুজিমদার, মাওলানা নূর আহমদ ও মাওলানা এনামুল হক মুসা সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। রমজান মাস জুড়ে বিশেষ বুফে ঘোষণা করেন দ্য ওয়েস্টার্ন ঢাকা ও শেরাটন ঢাকা। এতে থাকছে ঐতিহ্যবাহী দেশীয়, ভূমধ্যসাগরীয়, আরবি এবং উপমহাদেশীয় সুস্বাদু খাবারের সমারোহ। ওয়েস্টার্নে 11,990 টাকায় প্ল্যাটিনাম, 8,990 টাকায় গোল্ড এবং 7,990 টাকায় মিলবে সিলভার বক্স। আর শেরাটনে থাকছে 12,990 টাকায় লাক্সারি, 9,490 টাকায় প্রিমিয়াম এবং 8,490 টাকায় ক্লাসিক বুফে। এছাড়াও স্পেশাল শাহী হালিম ও জিলাপি সংগ্রহ করা যাবে উভয় হোটেল থেকে। এবার দেশের বাইরের খবর। আফগানিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 39 জনে পৌঁছেছে। গেল মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় ফারা প্রদেশে বন্যায় পানিতে ভেসে গেছেন 21 জন। এছাড়া অর্ধশতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাশাপাশি প্রায় 2,500 সোলার প্যানেল ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন জেলা গভর্নর মোহাম্মদ সাদেক।
এদিকে ম্যাচে টিকে থাকার লড়াইয়ে কাল মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে খেলা। অজিদের হারাতে না পারলে শেষ হয়ে যাবে আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আবার জিততে না পারলে অজিদের সেমিফাইনালের আশাও হুমকিতে পড়বে। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। অস্ট্রেলিয়া ও আফগানিস্তান লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দু দলই ডুবিয়েছে ইংলিশদের। আসরে নিজেদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের ইতিহাস গড়েছে অজিরা। আর প্রথম যাত্রায় দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ৩০০রও বেশি রান করে ইংলিশদের ৮ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে আফগানরা। এবার অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেই শেষ চারের আশা শেষ আফগানিস্তানের। রাওয়ালপিন্ডিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় অজিরা পেয়েছে ১ পয়েন্ট। সব মিলিয়ে এখন তাদের পয়েন্ট ৩। এবার আফগানদের পরাস্ত করতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত অস্ট্রেলিয়ার। তবে হেরে গেলে পরবর্তীতে ইংল্যান্ডের কাছে হারতে হবে দক্ষিণ আফ্রিকাকে। রান রেটের হিসেবে তখন এগিয়ে থাকতে পারলে অজিরা যাবে শেষ চারে। গাদ্দাফি স্টেডিয়ামে যেহেতু রান ওঠে ভালো এবং দু দলেই পাওয়ার হিটার আছে, তাই রান ওঠাতে কোনো দলকেই পিছিয়ে রাখার সুযোগ নেই। তবে বোলিংয়ে আফগানরা যে কোনো সময় প্রতিপক্ষের বিপদের কারণ হয়ে উঠতে পারে। সেখানে কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড ছাড়া পেস অ্যাটাকে কিছুটা ঘাটতি আছে অজিদের। হেড টু হেড পরিসংখ্যানে ৪ বারের মুখোমুখিতে সবকটিতেই জিতেছে অস্ট্রেলিয়া। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল ডাবল সেঞ্চুরিতে ভর করে ২৯২ রান তাড়ায় ৩ উইকেটে জেতে অস্ট্রেলিয়া। অথচ ওই ম্যাচে আফগান বোলারদের ছোবলে ১৭ রান পার করার আগেই ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল অজিরা। তাই আফগানিস্তানকে যেমন দুর্বল বলা যাবে না, তেমনি অস্ট্রেলিয়াও যে কোনো সময় জয় ছিনিয়ে আনতে পারে তার নজিরও আছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ফ্যাসিস্ট মোকাবেলা করে গণতান্ত্রিক যাত্রায় ইস্পাত সমৈক্য চাইলেন খালেদা জিয়া। সবাইকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান তারেকের। সেনাবাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলা হবে বললেন সেনাপ্রধান। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার প্রস্তুত থাকার নির্দেশ। ক্যাটাগরি বৈষম্য নিরসন দাবিতে অনড় জুলাই বিপ্লবের আহতরা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে টানা 2 দিনের অবস্থান। এবং নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা করে হাইকোর্টের রায় ঐতিহাসিক ও যুগান্তকারী বললেন আইনজীবীরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।